আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি এইচএসসি ইংলিশ কম্পালসারি ক্লাসে। আমি প্রভাষক মোহাম্মদ আনিসুর রহমান। আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ যদি তোমরা হয় থাকো একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদের সাথে সেকেন্ড পেপারের রাইটিং সেকশনে একটি গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আলোচনা করব, যে আইটেমটি সম্পর্কে অধিকাংশ স্টুডেন্টই কনফিউজড থাকে এবং একটু ক্লিয়ার ধারণা না থাকার কারণে পরীক্ষায় আশানুরূপ নাম্বার তুলতে ব্যর্থ হয়। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো। আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব সেকেন্ড পেপারের আইটেম নাম্বার 14, অর্থাৎ রিপোর্ট রাইটিং, যার মার্কস হচ্ছে 8। তো শিক্ষার্থীরা, যখন আমাদের সেকেন্ড পেপার রাইটিং আইটেম নিয়ে আমরা পড়তে বসে যাই, তখন আমাদের রিপোর্ট রাইটিং নিয়ে একটা টেনশন আমাদের ভিতর কাজ করতে থাকে। আমরা এটা নিয়ে কনফিউজ থাকি যে তা কতটুকু লিখতে হবে, এটা কি প্যারাগ্রাফের চাইতে বড় হবে নাকি ছোট হবে, এখানে কি টাইটেল বা কোনো অন্য কিছু লিখতে হবে কিনা প্যারাগ্রাফের মতো। তাছাড়া এটার সাথে প্যারাগ্রাফের পার্থক্য বা কম্পোজিশনের পার্থক্য কোথায় বা কেনই বা আমাদের এটা লিখতে হচ্ছে, এটা লেখার আসল নিয়ম কি, নাকি যে প্যারাগ্রাফগুলো শিখলাম সেখান থেকে একটাকে একটু চেঞ্জ করে লিখে ফেলবো। এই ধরনের অনেক সমস্যা আমরা ফেস করি যখন আমরা চিন্তা করি কিভাবে যে একটা রিপোর্ট রাইটিং আমরা পরীক্ষার খাতায় লিখবো। তো আশা করি ইনশাল্লাহ আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আর কাউকেই কোনো টেনশন নিয়ে এই রিপোর্ট রাইটিং পড়তে হবে না, বা পরীক্ষায় আমরা ভালো নাম্বার আশা করি ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনা যাওয়ার আগে একটু স্ক্রিনে দেখে নিই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একজন মহিলা, তিনি রিপোর্টার, তিনি একটা রিপোর্ট করছেন বা একটা ইভেন্টকে কাভার করছেন, এবং তার পিছনে একজন ক্যামেরাম্যান আছেন। তার মানে আমরা একটা ধারণা পাচ্ছি যে এখানে তিনি একটা রিপোর্ট তৈরি করছেন। আসলে প্রতিনিয়তই আমরা আমাদের চারপাশে অনেক রিপোর্ট তৈরি হতে দেখি। তো আমরা এখানেও স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা রিপোর্ট, এটা ডায়াগনস্টিক রিপোর্ট। একজন রোগের হয়তো অসুস্থতার কারণে তার পরীক্ষা নিরীক্ষার পর এই রিপোর্টটি আসছে, আমরা এটাকেও একটা রিপোর্ট বলতে পারি। এটা ডায়াগনস্টিক রিপোর্ট বলা যেতে পারে। আবার এখানেও আমরা একটা রিপোর্ট দেখছি যে একজন সম্ভবত তিনি একজন রিপোর্টার, তিনি ফোনের মাধ্যমে রিপোর্ট নিচ্ছেন এবং কম্পিউটার হয়তো তিনি রিপোর্টটা কম্পোজ করছেন। হয়তো তিনি একজন পত্রিকার রিপোর্টার, তিনি পত্রিকার জন্য রিপোর্ট তৈরি করছেন, তিনি একজন নিউজ পেপারের জন্য কাজ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে এখানেও একটি রিপোর্ট দেখছি। আমরা একটা পত্রিকা দেখতেছি এবং পত্রিকাতে রিপোর্ট থাকে, আমরা রিপোর্ট পড়ি এবং পত্রিকার জন্য রিপোর্ট লেখা হয়। তার অর্থ হচ্ছে পত্রিকা জুড়ো রিপোর্ট থাকে, পত্রিকার জন্য কেউ না কেউ রিপোর্ট লিখে এবং আমরা পাঠকরা পত্রিকা রিপোর্ট পড়ি। শিক্ষার্থীরা, আমরা এখানেও একজন রিপোর্ট দেখছি যে এটা স্পষ্ট দেখা যাচ্ছে একটা ল্যাব রিপোর্ট। আমরা বিভিন্ন বিষয় অনেক সময় ল্যাবে অনেক কিছু টেস্ট করতে দিই, তারপর সেখান থেকে রিপোর্ট আসে। অর্থাৎ চারিদিকে রিপোর্ট আর রিপোর্টের ছড়াচ্ছে, রিপোর্টের শেষ নেই। তো এতক্ষণ আমরা যা স্ক্রিনে যা দেখলাম সবই ছিল ডিফারেন্ট টাইপস অফ রিপোর্ট আর রিপোর্ট। এখন সত্যিকার অর্থে আমাদের কোন ধরনের রিপোর্ট আমাদের পরীক্ষায় লিখতে হবে বা কোন ধরনের রিপোর্ট আমাদেরকে তৈরি করতে হবে সেটাই বিষয়। তার আগে আমরা দেখে নিব আমাদের পরীক্ষায় যে স্যাম্পল কোশ্চেন আছে রিপোর্টের ব্যাপারে। এটা আমাদের অবশ্যই আগে আলোচনা হয়েছে এবং তোমরা জানো। আমরা আজকে আলোচনা করতেছি ইংলিশ সেকেন্ড পেপারের আইটেম নাম্বার 14, রিপোর্ট রাইটিং। এর টোটাল মার্কস হচ্ছে 8। তাহলে আমরা স্যাম্পল কোশ্চেন দেখার মধ্য দিয়ে আমরা জেনে যাব আসলে আমাদেরকে কোন ধরনের রিপোর্ট পরীক্ষায় লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো দেখে নিই আমাদের স্যাম্পল কোশ্চেন। আমাদের বোর্ড পরীক্ষা বা ফাইনাল পরীক্ষায় যে রিপোর্ট সংক্রান্ত যে প্রশ্নটি আসে, আমরা তার একটা নমুনা দেখে নেব। প্রশ্ন ঠিক এভাবে আসে: সাপোজ ইউ আর আ রিপোর্টার অফ আ ন্যাশনাল ডেইলি। অর্থাৎ ধরে নাও যে তুমি একজন একটা জাতীয় পত্রিকার রিপোর্টার। নাও এখন রাইট আ রিপোর্ট অ্যাবাউট 120 ওয়ার্ডস অন আ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট ইন ইউর লোকালিটি। তুমি একটা রিপোর্ট লেখো। রিপোর্টটা হতে হবে 120 ওয়ার্ডের কাছাকাছি বা 20 ওয়ার্ডের মতোই।
এবং রিপোর্ট লিখতে বলা হয়েছে এখানে একটি টেরিবল রোড অ্যাক্সিডেন্টের উপরে যেটা ঘটেছে তোমার লোকালিটিতে। তাহলে আমরা এখানে বাই দিস টাইম আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ আমরা হোয়াট সর্ট অফ রিপোর্ট উই উইল হ্যাভ টু রাইট ইন আওয়ার অ্যান্সার স্ক্রিপ্ট ইন দ্য ফাইনাল এক্সাম অর ইন আওয়ার এক্সামস। তাহলে এটা ক্লিয়ার এখান থেকে যে আমরা আমাদের পরীক্ষায় কোন ধরনের রিপোর্ট লিখতে হবে, আমাদেরকে রিপোর্ট লিখতে হবে সেটা এখন ক্লিয়ার। সেটা হচ্ছে যে আমাদের পত্রিকার যে রিপোর্ট বা পত্রিকার জন্য রিপোর্টাররা যেভাবে রিপোর্ট লেখে সেই রিপোর্টে আমাদেরকে লিখতে হবে। এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার যে আমাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে যে একটা রিপোর্ট কত পৃষ্ঠা লিখবো, কত বড় হবে, সেটা কি প্যারাগ্রাফ বা কম্পোজিটের সাথে বড় হবে না ছোট হবে। তো সেই জিনিসটা এখানে আমাদের প্রশ্নের মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদেরকে 120 ওয়ার্ডের ভিতরে বা 120 ওয়ার্ডের একটা মার্জিন বা দিয়ে দেওয়া হয়েছে। তো বিষয়টা এরকম যে অ্যাকচুয়ালি 120 ওয়ার্ডই হতে হবে এক্স্যাক্টলি এমন নয়। একটা তোমার রিপোর্ট লিখতে গেলে যদি একটা 10 ওয়ার্ড বা 15 ওয়ার্ড বা 20 ওয়ার্ড, ইভেন ধরো এটা 150 ওয়ার্ডস হয়ে গেল, তাতে আসলে তেমন বেশি কিছু যায় আসে না। একজন এক্সামিনার অ্যাকচুয়ালি ওটা এত গুরুত্ব বা দিয়ে দেখবে না। তবে হ্যাঁ, অনেক লেন্দি করে ফেললে অবশ্যই সেটা চোখে পড়ার মতো বিষয় এবং বিষয়টি অবশ্যই এক্সামিনারের চোখে পড়বে, তখন এটা গুরুত্ব কমে যাবে, তোমার রিপোর্টের মর্যাদা কমে যায়। তাহলে অবশ্যই তুমি একটা ধারণা পেয়েছো যে একটা লেন্থ কতটুকু হবে একটা রিপোর্টের। আমরা সেটা অ্যারাউন্ড 120 ওয়ার্ডসের ভিতরেই লিখবো এবং আমরা পরীক্ষায় যেটা লিখবো সেটা হচ্ছে সংবাদপত্র, দ্যাট মিনস নিউজ পেপারের জন্য যে রিপোর্ট লেখা হয় সেই রিপোর্ট আমরা পরীক্ষার খাতায় লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমাদের যে লার্নিং আউটকাম হবে, অর্থাৎ আমাদের আজকের ক্লাস যে শিক্ষণফল হবে সেটা আমরা একটু দেখে নিই। আজকের ক্লাসের শিক্ষণফল হবে বেসিক্স অফ রাইটিং এ রিপোর্ট, অর্থাৎ একটা রিপোর্ট লিখতে গেলে যে বেসিক জিনিসগুলো আমাকে জানতে হয় অথবা যে বেসিক্সগুলো না জানলে আমার একটা রিপোর্ট কখনোই রিপোর্ট হয় না, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। সাথে সাথে আমরা জেনে নিব একটি রিপোর্টের ফরম্যাট কি হবে এবং কিভাবে লিখতে হবে, সেটা দেখতে কেমন হবে এবং পরীক্ষার খাতে আমরা কিভাবে একটা রিপোর্ট সেট করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রিপোর্ট রাইটিংয়ের বেসিকগুলো আলোচনার করে আমরা আরেকটি বেসিক কোশ্চেনের উত্তর জেনে নিই। বেসিক প্রশ্নটি হচ্ছে অ্যাকচুয়ালি রিপোর্ট কি, রিপোর্ট কাকে বলে, হোয়াট ইজ আ রিপোর্ট? অ্যাকচুয়ালি আ রিপোর্ট ইজ এ ফ্যাকচুয়াল ইনফরমেশন, একটা ফ্যাক্টের উপরে লেখা ইনফরমেশনটাই হচ্ছে রিপোর্ট। এবং রিপোর্ট সবসময় ইট শুড বি ব্রিফ অ্যান্ড প্রিসাইজ, এটা সংক্ষিপ্ত হতে হবে এবং যথাযথ হতে হবে। এবং এই ক্ষেত্রে এখানে কোনো প্রকার কল্পনার স্থান নেই, নো রুম ফর ইমেজিনেশন। একজন রিপোর্টার কখনো কল্পনা প্রসূত হয়ে কোনো কিছু লিখতে পারবে না, তার লেখায় কখনো কোনো ইমেজিনেশন বা ফ্যান্টাসি থাকতে পারবে না এবং সে সংক্ষেপে মূল বিষয়টি তুলে ধরতে হবে। সো আমরা এক কথায় বলতে পারি রিপোর্ট ইজ আ ফ্যাকচুয়াল ইনফরমেশন হুইচ শুড বি ব্রিফ অ্যান্ড প্রিসাইজ অ্যান্ড there should not be any room for imagination. Okay, my dear students, let's move to know the basics of writing a report. চলো আমরা এবার জেনে নেই একটি রিপোর্ট লেখার জন্য বেসিক্সগুলো কি। পয়েন্ট নাম্বার ওয়ান, আমরা যেটা দেখতেছি স্ক্রিনে, আমাকে অবশ্যই রিপোর্ট লিখতে হলে একটি হেডলাইন অবশ্যই ইউজ করতে হবে। We must use a headline, এবং হেডলাইনের ব্যাপারে বলা হচ্ছে ইট শুড বি শর্ট অ্যান্ড ক্যাচি। হেডলাইন সবসময় হতে হবে সংক্ষিপ্ত এবং ক্যাচি, দ্যাট মিনস অ্যাট্রাকটিভ, এটা আকৃষ্ট করতে হবে। কারণ হেডলাইন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসলে বাস্তব জীবনে কি দেখি, আমরা যখন পত্রিকা পড়ি, আমরা যখন প্রতিদিন সকালে উঠে আমাদের পত্রিকা হাতে নিই, আমরা কিন্তু সকল খবর একসাথে পড়ে যাই না। আমাদের নজর পুরো পত্রিকার চোখ বুলিয়ে নিই প্রথমে এবং কি খুঁজে আকর্ষণীয় কোনো হেডলাইন আছে কিনা। যদি কোনো হেডলাইন আকর্ষণীয় হয় আমরা তখন নিউজটা পড়া শুরু করি, আদারওয়াইজ আমরা এটাকে পড়ি না অথবা পরবর্তীতে প্রেফারেন্সটা কম দেই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রিপোর্ট লিখতে গেলে অবশ্যই একটি হেডলাইন দিতে হবে এবং এই হেডলাইনটি হতে হবে শর্ট এবং ক্যাচি। এবং এই ক্ষেত্রে আমাকে অবশ্যই হেডলাইনের শর্টনেসটা মেনটেন করার ক্ষেত্রে আমাকে জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হবে যে আমি
হেডলাইন লিখবো সবসময় উইদাউট আর্টিকেল অ্যান্ড অক্সিলারি ভার্ব। দ্যাট মিন্স আমি হেডলাইন লেখার সময় কোনো প্রকার আর্টিকেল এবং অক্সিলারি ভার্ব লিখবো না। অবশ্যই আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করে নেব এখানে। তো আমরা একটু এক্সাম্পলে চলে যাই। তাহলে আমরা একটা এক্সপ্রেশন আমরা এখানে দেখি। একটা স্টেটমেন্ট এখানে দেওয়া আছে যে আ ম্যান ওয়াজ কিল্ড লাস্ট নাইট। এটা কি আসলে এই এক্সপ্রেশনটা কি কোনো রিপোর্টের হেডলাইন হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে না। আমরা একটা ইন্ডিকেশন পেলাম যে না, এটাকে কিছু ফল্ট আছে এখানে। তো ফল্টগুলো অবশ্যই আমাদের চোখে পড়ছে যে আমরা এখানে বলেছিলাম যে একটা হেডলাইন হবে কোনো প্রকার আর্টিকেল এবং অক্সিলারি ভার্ব ছাড়া, কিন্তু আমরা এখানে আর্টিকেল এবং অক্সিলারি ভার্ব দেখতেছি এবং যাদের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা কিভাবে হেডলাইনে রূপান্তর করতে পারি বা এটা কিভাবে হেডলাইন হতে পারে একটু দেখে নিই আমরা আরেকটা এক্সপ্রেশন আসছে, যেমন ম্যান কিল লাস্ট নাইট। উপরের এক্সপ্রেশনটাকে আমি যখন হেডলাইনে কনভার্ট করি বা হেডলাইন হিসেবে ইউজ করতে চাই, তখন আমরা এটাকে নিতে পারি কি নিতে পারি না খেয়াল করে দেখা যাবে হ্যাঁ, এটা আমরা নিতে পারি এই এক্সপ্রেশনটা, কারণ এখানে আমার ইনফরমেশনটা আছে এবং সংক্ষেপে আছে এবং সংক্ষেপ করা হয়েছে কোনো প্রকার আর্টিকেল এবং অক্সিলারি ভার্বের ব্যবহার ছাড়া, এবং এটা অবশ্যই অনেকটা ক্যাচি, কারণ একটা লোক গত রাত্রে হত্যা করা হয়েছে একটা লোককে। তারপরে আমরা আরও বেশ কিছু এক্সাম্পল দেখার আগে আরেকটি বিষয় খেয়াল রাখবো যে আমরা হেডলাইন লেখার ক্ষেত্রে আমাদের হেডলাইন যে লিখবো সেই হেডলাইনের সেন্সটা যদি আমার প্যাসিভ হয়, সেক্ষেত্রে আমি জাস্ট অক্সিলারি ভার্ব তুলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখে দিলেই হয়ে যাবে। আর যদি অ্যাক্টিভ হয় তাহলে যেই টেন্সে থাকুক না কেন, আমরা যদি এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি তাহলে আমাদের হেডলাইনটা যথাযথ সুন্দর বা আকর্ষণীয় হয়ে উঠবে। আমরা কিছু এক্সাম্পলের ভিতরে মাধ্যমে আমরা আমাদের এই বিষয়টা ক্লিয়ার করে নিব। আমরা একটু এক্সাম্পল পড়ি। দ্য গার্মেন্ট ওয়ার্কার্স আর ফাইটিং ফর দেয়ার রাইট। এই সেন্সটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ সেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি আমরা রিপোর্টের হেডলাইনে রূপান্তর করতে চাই এক্সপ্রেশনটাকে, তাহলে সেটা হয়তো এরকম আসবে যে গার্মেন্ট ওয়ার্কার্স ফাইট ফর দেয়ার রাইট। গার্মেন্ট ওয়ার্কার্স যারা আছে তারা তাদের অধিকারের জন্য ফাইট করে। তারপর এক্সাম্পল আমরা যাব, লিডার্স হ্যাভ টেকেন ডিসিশন। এটা একটা সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং অ্যাক্টিভ সেন্সে আছে। সেটাকে আমরা যদি কোনো রিপোর্টের হেডলাইন হিসেবে ইনফরমেশনটা লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখলে বেটার হবে যে লিডার্স টেক ডিসিশন। দ্যাট মিনস সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা এটাকে তৈরি করলাম, ফরম্যাট করে নিলাম আমাদের রিপোর্টের হেডলাইনের জন্য। তারপর আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে হয়তো বিষয়টা আরও ক্লিয়ার করে নিতে পারবো। আমরা দেখছি বিডি, দ্যাট মিনস বাংলাদেশ ক্রিকেট টিম উইল ফ্লাই ফর অস্ট্রেলিয়া টুমরো। এখানে ফিউচার সিম্পল টেন্স দেখছি। তো আমরা চাইবো যথাযথ অক্সিলারি ভার্ব এবং আর্টিকেলকে অ্যাভয়েড করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে নিয়ে আসলে আমার অক্সিলারি ভার্ব অটোমেটিক্যালি ড্রপ হচ্ছে। তো দেখি এক্সপ্রেশনটা আমরা হেডলাইন হিসেবে কীভাবে নিতে পারি। তো আমরা দেখছি যে এক্সপ্রেশনটা এরকম হয়, বাংলাদেশ ক্রিকেট টিম ফ্লাইজ ফর অস্ট্রেলিয়া টুমরো। তাহলে আশা করি আমরা যেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, সেখান থেকে প্রথম বিষয়টি হচ্ছে একটা হেডলাইন করা। আর হেডলাইন হবে সবসময় আকর্ষণীয় এবং শর্ট, যেখানে কোনো প্রকার আর্টিকেল এবং অক্সিলারি ভার্ব ব্যবহার আমরা করব না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের দ্বিতীয় পয়েন্টে। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা অবশ্যই একটি আইডেন্টিটি অথবা রিপোর্টারের পরিচয় উল্লেখ করব যখন আমরা রিপোর্ট লিখব, এবং সেটা কিভাবে লিখতে পারি আমরা একটু দেখে নেই। আমরা লিখতে পারি স্টাফ করেসপন্ডেন্ট, অথবা লিখতে পারি স্টাফ রিপোর্টার, অথবা আমরা এভাবে লিখতে পারি লোকাল করেসপন্ডেন্ট। তবে অনেক সময় দেখা যায় প্রশ্নপত্রে লেখা থাকে যে সাপোজ ইউ আর মুন্না, আর সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি মুন্না স্টাফ করেসপন্ডেন্ট। অর্থাৎ যদি প্রশ্নে কারো কোনো রিপোর্টারের নাম উল্লেখ করে দেওয়া থাকে, সেটা আমরা নাম সহ তার পরিচয় উল্লেখ করব। দেন মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস মুভ টু দ্য নেক্সট পয়েন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা অবশ্যই রিপোর্ট লেখার সময় এবং প্লেস উল্লেখ করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেভাবে লিখতে পারি, যেমন আমরা কুমিল্লা 9 মে 2020, ঢাকা 15 মার্চ, এইভাবে আমরা রিপোর্ট লেখার সময় টাইম এবং প্লেস মেনশন করব।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাব পয়েন্ট নাম্বার 4-এ। আমরা পয়েন্ট নাম্বার 4-এ দেখতেছি যে আমাদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। অবশ্যই এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই একটি লিড ব্যবহার করতে হবে। লিড বলি অথবা ইন্ট্রোডাকশন বলি। অ্যাকচুয়ালি যদি কোনো লিড না থাকে তাহলে রিপোর্টই হয় না। এবং সেই লিড লেখার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে, এটা যদিও আসলে কঠিন বা অনেক মনে হচ্ছে এটা অনেক কঠিন একটা ব্যাপার, না আসলে এটা কঠিন ব্যাপার না, এটা একটা সহজ ব্যাপার। একটু খেয়াল করলেই জিনিসটা সহজ হয়ে যাবে। তো আমরা কিভাবে একটা লিড বা ইন্ট্রোডাকশন তৈরি করতে পারি, বিশেষ করে রিপোর্ট লেখার ক্ষেত্রে, সেটা একটু খেয়াল করে নিই। যে একটা লিড লেখার ক্ষেত্রে বা লিড তৈরি করার ক্ষেত্রে আমরা 5টি ডব্লিউএস কোশ্চেনের আনসার দিয়ে দেব, তাহলে অটোমেটিক্যালি একটা লিড তৈরি হয়ে যাবে। এবং সেই 5টি ডব্লিউএস কোশ্চেন কি একটু দেখে নেই। সেই প্রশ্নগুলো হচ্ছে হোয়াট, হু, ওয়েন, ওয়ার, ওয়াই। এই 5টি প্রশ্নের উত্তর, অর্থাৎ একটি ঘটনা কি ঘটেছিল, কে ঘটিয়েছিল, কখন ঘটেছিল, কোথায় ঘটেছিল, কেন ঘটেছিল। এই 5টি প্রশ্নের উত্তর আমরা নট মোর দেন ইন 3 সেন্টেন্স, 3টির বেশি নয়, 3টি সেন্টেন্সের ভিতরে এই 5টি প্রশ্নের উত্তর আমরা লিখব। লিখেই যেই বিষয়টি তৈরি হবে সেটাই হচ্ছে লিড অথবা ইন্ট্রোডাকশন। হ্যাঁ, হতে পারে আমরা সব ক্ষেত্রে 5টি প্রশ্নের উত্তর নাও পেতে পারি বা নাও লিখতে পারি, বা সেই ব্যবস্থা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা 4টি লিখবো। হ্যাঁ, যদি 4টিও না পাই কমপক্ষে 3টি লিখবো। আর 3টির নিচে লেখা কিছুতেই সম্ভব নয়। কমপক্ষে 3টি কোয়েশ্চেনের উত্তর আমাদেরকে দিতে হবে যদি একটি সাকসেসফুল লিড তৈরি করতে হয় রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। আর যদি কোনো সাকসেসফুল লিড তৈরি না হয় তাহলে সেটা আসলেই কোনো রিপোর্ট হবে না। সেটা অনেকটাই প্যারাগ্রাফের মতোই হয়ে যাবে। এটা রিপোর্ট তার আসল গুণটা হারাবে। তো আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে, যে যদি কোনো লিড না থাকে, নো লিড নো ইমপ্রেশন। তার মানে কোনো রিপোর্টকে রিপোর্ট হতে হলে প্রথমে একটা লিড থাকতে হবে। লিড মিন্স, আবারও বলছি, লিড মিন্স ইন্ট্রোডাকশন। এটাকে লিডও বলতে পারি, আমরা ইন্ট্রোডাকশনও বলতে পারি। যে লিড বা ইন্ট্রোডাকশনের ভিতরে আমাদের 5টি ডব্লিউএস কোশ্চেনের উত্তর থাকবে, এবং এটা অবশ্যই 2টি বা 3টি সেন্টেন্সের ভিতরে আমরা কমপ্লিট করে ফেলবো। তবে আরেকটি কথা গুরুত্বপূর্ণ, এখানে আমাদের স্টুডেন্টরা হয়তো প্রশ্ন করানোর সময়, স্যার এটা কি আমরা এই লিড বা ইন্ট্রোডাকশনকে কি আলাদা প্যারাতে লিখবো না একই প্যারাতে লিখে ফেলবো? সেটা আসলে আমরা পরবর্তী যখন ফরম্যাট আলোচনা করব সেক্ষেত্রে আলোচনা করব। আপাতত এতটুকু খেয়াল রাখবো যে আমরা যে মূল বিষয়গুলি রয়েছে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে একটা লিড অবশ্যই তৈরি আমাকে করতেই হবে। 5ম নম্বরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করব, যেই বিষয়টি না হলেই নয়। রিপোর্ট রাইটিং করার ক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, উই মাস্ট নট ইউজ আই ফর দ্য রিপোর্টার হিমসেলফ। অর্থাৎ রিপোর্টার নিজের জন্য কখনোই আই ব্যবহার করতে পারবে না। তার অর্থ হচ্ছে যে রিপোর্টার কখনোই আমি দেখেছি, আমি শুনেছি, আমি বলেছি এ ধরনের কোনো কথা বলতে পারবে না। শুধু এটাই নয়, কোনো রিপোর্টার ফার্স্ট পার্সনের জন্য যে প্রোনাউনগুলি আছে, যেমন আমরা ধরি আই, উই, মি, আস, মাই, আওয়ার, এর কোনোটাই ব্যবহার করতে পারবে না। তারপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে খেয়াল রাখতে হবে, যে আমরা রিপোর্টকে সব সময় অবজেক্টিভ বানাবো, নট সাবজেক্টিভ। অবজেক্টিভ এবং সাবজেক্টিভ এর বিষয়টি হয়তো অনেক শিক্ষার্থীর কাছে ক্লিয়ার নয়, তবে সংক্ষেপে এখানে বলি, সাবজেক্টিভ হচ্ছে আসলে ব্যক্তিগত মতামত দেওয়ার যে সুযোগ সেই বিষয়টা, আর অবজেক্টিভ হচ্ছে তার উল্টো। তো আমরা রিপোর্ট লেখার ক্ষেত্রে খেয়াল রাখবো, একজন রিপোর্টার কখনোই তার মতামত দেওয়ার ক্ষেত্রে সাবজেক্টিভ হতে পারবে না। আমরা অবশ্যই আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যে রিপোর্ট অ্যাকচুয়ালি এটা কোনো পার্সোনাল অপিনিয়ন নয়, এটা হচ্ছে একটা ইনফরমেশন।
No personal opinion can be put into the report by the reporter. It's an information, not opinion. আমাদের রিপোর্ট লেখার ক্ষেত্রে আমরা যদি রিপোর্টার বা আমরা এইরকম কিছু দেখি আমাদের রিপোর্টের ভিতরে, যেমন ধরো আই স, আই বিলিভ, আই নোটিসড, উই ক্যান সে, এটা কি আসলে রিপোর্টের জন্য যোগ্য এক্সপ্রেশন হবে? প্রশ্নই ওঠে না। এটা কখনোই যোগ্য এক্সপ্রেশন হতে পারে না, কারণ এখানে রিপোর্টার আই প্রনাউনটা ব্যবহার করেছে এবং সে সাবজেক্টিভ হয়ে উঠেছে। তাহলে এক্সপ্রেশনগুলো আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি পিপল সে, এক্সপার্ট সাজেস্ট, প্রাইম মিনিস্টার সেড। এই এক্সপ্রেশনগুলোকে আমরা আমাদের রিপোর্টে ব্যবহার করতে পারি। তাহলে পঞ্চম পয়েন্ট আমাদের হচ্ছে এই যে আমরা রিপোর্ট লেখার ক্ষেত্রে আইকে অ্যাভয়েড করব। আই অর্থ এখানে আমি, তার অর্থ হচ্ছে রিপোর্টার কখনোই আমি বা আই ব্যবহার করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর পয়েন্টের ক্ষেত্রে আমাদের কাছে একটি মজার বিষয় চলে আসছে এখানে, যে আমরা অবশ্যই রিপোর্ট লেখার ক্ষেত্রে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করব না। অর্থাৎ আমরা যখন রিপোর্ট লিখব, while writing a report, একজন রিপোর্টার cannot be emotional, cannot be emotional। একজন রিপোর্টার কখনোই ইমোশনাল হতে পারে না। সেই রিপোর্ট লেখার ক্ষেত্রে তার ইমোশনকে কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ ফ্যাকচুয়াল ইনফরমেশন থাকবে না, সেটা সাবজেক্টিভ হয়ে উঠবে। তাছাড়াও একজন রিপোর্টার কখনো এক্সাইটেড হতে পারবে না। এক্সাইটেড যদি হয় তাহলেও সে পরিপূর্ণভাবে যথাযথভাবে রিপোর্ট লিখতে পারবে না। তাহলে এক রিপোর্ট লেখার ক্ষেত্রে while writing a report, রিপোর্টার মাস্ট বি কি হতে হবে? অবশ্যই নিউট্রাল হতে হবে। আদারওয়াইজ একজন রিপোর্টারের কাছ থেকে আমরা কখনোই একটা ভালো রিপোর্ট আশা করতে পারি না। আমরা চলে যাব এবার 7 নম্বর পয়েন্টে। আমরা অবশ্যই রিপোর্ট লেখার ক্ষেত্রে এক্সাক্ট ফিগার ব্যবহার করব যদি সম্ভব হয়। অর্থাৎ কোনো সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা ঠিক সঠিক সংখ্যাটি লিখব যদি আমাদের দ্বারা সম্ভব হয়। আমরা কখনোই এক্সাজারেট করব না অথবা আন্ডার ভ্যালু করব না কোনো সংখ্যাকে। অর্থাৎ কোনো সংখ্যাকে খুব বড় করে বড় কোনো এক্সপ্রেশন আবেগ দিয়ে সেটা আমরা উল্লেখ করব না, অথবা হেয় করে কোনো সংখ্যাকেও আমরা ব্যবহার করব না। আমরা একটা এক্সপ্রেশন দেখি যে আ লট অফ পিপল ওয়ার কিল্ড। এখানে আমরা আন্ডারলাইন করা অংশটাতে দেখতেছি যে একটা সংখ্যাকে এক্স্যাক্টলি না বলে অনেকটা এক্সাজারেশন করা হয়েছে। এখানে বলা হয়েছে আ লট অফ পিপল বলা হয়েছে। এবং দ্বিতীয় একটা এক্সপ্রেশন আমরা দেখতেছি আ হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্নেচড। বিশাল অঙ্কের একটা টাকা ছিনতাই করা হয়েছিল। এখানেও আমরা এক্সপ্রেশনটা একটু এক্সাজারেটেড মনে হচ্ছে, সে এক্সাক্ট আমরা নাম্বার পাচ্ছি না। 3 নাম্বার এক্সপ্রেশনে আমরা দেখতেছি অনলি, কেবল মানে একেবারে হেয় করা হচ্ছে। 3 পিপল ওয়ার ইনজিউর্ড। কেবল মানে সামান্য মাত্র তিনজন লোক ইনজিউর্ড হয়েছে। সেটা কি আসলেই এই এক্সপ্রেশনগুলো রিপোর্টের ক্ষেত্রে সুইটেবল? না, আসলেই সুইটেবল নয়। তাহলে এক্সপ্রেশনগুলো এমন হলে কেমন হয় যে 40 পিপল ওয়ার কিল্ড, একদম এক্সাক্ট ফিগারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে 40 জন লোককে হত্যা করা হয়েছিল। ইন দ্য সেকেন্ড এক্সপ্রেশন, দ্বিতীয় এক্সপ্রেশন আমরা দেখতেছি 5 লাখ টাকা ওয়াজ স্নেচড। এক্সাক্ট ফিগারটা দেওয়া হয়েছে যে 5 লক্ষ টাকা ছিনতাই হয়েছিল। নাম্বার ইন দ্য থার্ড এক্সপ্রেশন আমরা দেখি 3 পিপল ওয়ার ইনজিউর্ড। 3জন লোক আহত হয়েছিল এবং 3জনের সংখ্যায় উল্লেখ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনগুলো রিপোর্টের জন্য সুইটেবল মনে হয়। হ্যাঁ, এগুলোই হচ্ছে রিপোর্টের জন্য সুইটেবল। তাহলে আমরা এই ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমরা যদি জানি, যদি সম্ভব হয়, এক্সাক্ট ফিগার বা সংখ্যাটা ব্যবহার করব, কোনো প্রকার এক্সাজারেশন করব না অথবা কোনো কিছুকে
আন্ডার ভ্যালু করব না। তো শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমরা চলে এলাম অষ্টম পয়েন্টে। মোটামুটি আমরা শেষ পর্যায়ে আসি। রিপোর্ট রাইটিংয়ের যে বেসিক্সগুলো আছে সেখান থেকে আলোচনার মধ্যে অষ্টম পয়েন্টে আমরা দেখব প্যাসিভ সেন্স শুড বি গিভেন প্রায়োরিটি। অ্যাকচুয়ালি রিপোর্ট লেখার ক্ষেত্রে যদি আমরা আমাদের এক্সপ্রেশনগুলোকে, আমাদের সেন্টেন্সগুলোকে, আমরা ইনফরমেশনগুলোকে প্যাসিভ সেন্টেন্সে ব্যবহার করি, সেটা অ্যাকচুয়ালি এটা শুনতেও ভালো লাগে। সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা চেষ্টা করব আমাদের সেন্টেন্সগুলোকে প্যাসিভে রাখতে। আমরা কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। এক নাম্বার এক্সাম্পল আমরা দেখতেছি, আওয়ার কলেজ অ্যারেঞ্জড আ সায়েন্স ফেয়ার। এই এক্সপ্রেশনটাকে যদি আমরা রিপোর্টের জন্য সুইটেবল করে তুলতে চাই, তাহলে এক্সপ্রেশনটা আমরা এভাবে লিখতে পারি, আ সায়েন্স ফেয়ার ওয়াজ অ্যারেঞ্জড বাই আওয়ার কলেজ। এখানে আমরা কলেজের কথা না বললেও হয়, অসুবিধা নেই। তারপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই, পিপল সে এটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে। এটাকে যদি আমি সেন্টেন্সটাকে প্যাসিভ করে নিই, তাহলে হয়তো এরকম হবে, ইট ইজ সেড বাই পিপল বলি আর না বলি, ইট ইজ সেড বললেও জিনিসটা শব্দটা এক্সপ্রেশনটা অনেক সুন্দর হয়। তো সেই ক্ষেত্রে আমরা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে দেখতেছি যে অ্যাক্টিভ সেন্টেন্সগুলোর চাইতে প্যাসিভ সেন্টেন্সগুলোই কেন যেন একটু বেশি ফুটে উঠছে, খুব ভালো লাগছে শুনতে। আরেকটা এক্সাম্পল দেখি, উই জেনারেলি নোটিস। এই সেন্টেন্সটাকে বা এক্সপ্রেশনটাকে আমরা যদি প্যাসিভ সেন্টেন্সে নিয়ে যাই, তাহলে জিনিসটা এমন হয় যে ইট ইজ জেনারেলি নোটিস, তাহলেও এক্সপ্রেশনটা আমাদের খুব সুন্দরই আসে। তাহলে আমরা আরেকটা এক্সপ্রেশন দেখি লাস্টে, লোকালি পিপল টুক দ্য ইনজিউর্ড টু আ নিয়ার বাই হসপিটাল। এখানে অ্যাক্টিভ সেন্স আমি পাচ্ছি, অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা লেখা হয়েছে যে স্থানীয় লোকরা যারা আহত তাদেরকে একটা নিয়ার বাই হসপিটাল নিয়ে গিয়েছিল। তো আমাদেরকে আসলে এখানে বেশি স্থানীয় লোকদেরকে হাইলাইট করার বিষয়টা এখানে এত হাইলাইটেড বিষয় নয়, বিষয়টা হচ্ছে আসলে ইনজিউরদেরকে কোথায় নেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি খেয়াল করলে দেখা যাবে আমাদের প্যাসিভ সেন্টেন্সগুলোই বেটার। তো এই এক্সপ্রেশনটা এমন হতে পারে, দ্য ইনজিউর্ড ওয়ার টেকেন টু আ নিয়ার বাই হসপিটাল। তাহলে আমরা খেয়াল করব যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে অ্যাক্টিভের চাইতে প্যাসিভ সেন্টেন্সগুলোই বেশি সুইটেবল মনে হয়। So my dear students, let's recapitulate what we have learned so far. চলো আমরা পুনরালোচনা করে এক নজরে দেখে নেই আজকে এই পর্যন্ত কি শিখলাম। First point is that we must use a headline when you want to write a report. Then must mention the identity of the reporter. Then must mention place and time. Then must have a lead or introduction. Then must not use I for the reporter himself. Then must not use exclamatory sentences or expressions. Then use exact figure if possible. Then passive sense should be given priority while writing a report. শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা চলে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, সে বিষয়টি হচ্ছে ফরম্যাট অফ এ রিপোর্ট। একটি রিপোর্ট দেখতে কেমন হবে, তার ফরম্যাট কেমন হবে, সেটাই আমরা এখন দেখে নিব। এবং আমরা এমনভাবেই দেখব যেন আমরা পরীক্ষার খাতায় লিখতেছি, কারণ খাতার যে ডেকোরেশন অ্যান্ড অর্নামেন্টেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটাও সবসময় খেয়াল রাখতে হবে। আমরা যদি ভালো নাম্বার পেতে চাই, তাহলে খাতার ডেকোরেশনের বিষয়টি অবশ্যই আমাদের মাথায় খেয়াল রাখতে হবে গুরুত্ব সহকারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে এলাম শেষ পর্যায়ে, একেবারেই পরীক্ষার হলে। এখন আমরা শুধু খাতায় আমাদের আনসার নাম্বার 14 রিপোর্ট রাইটিং লিখব এবং সাথে সাথে ফরম্যাটটা কেমন হবে সেটা শিখে নেব।
আমরা প্রথমেই অবশ্যই এতক্ষণ আলোচনা করেছি যে আমাদেরকে রিপোর্ট লিখতে হলে অবশ্যই একটি হেডলাইন লিখতে হবে, এবং হেডলাইন কেমন হবে, কিভাবে লিখতে হয়, এটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। সুতরাং আমরা প্রথমে একটি হেডলাইন লিখব, যেমন আমি এখানে লিখলাম এইচএসসি ক্যান্ডিডেট মার্ডার্ড লাস্ট নাইট। এখানে কোনো প্রকার আর্টিকেল নাই, অক্সিলারি ভার্ব নেই। হেডলাইন লেখার পর আমি চলে যাব রিপোর্টারের পরিচয় এবং স্থান এবং সময় উল্লেখ করার দিকে। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের পরীক্ষার খাতায় যেভাবে সেট করব আমাদের রিপোর্ট এবং যেই ফরম্যাটে লিখব, সেই হুবহু ফরম্যাটটি আমি তোমাদের এখানে দেখাচ্ছি। ইতিমধ্যে আমি হেডলাইন সেট করে দিয়েছি এবং তারপর রিপোর্টারের পরিচয়, স্থান এবং সময় উল্লেখ করেছি। এই পর্যায়ে আমাকে চলে আসতে হবে একটি লিড তৈরি করার দিকে, অর্থাৎ একটা ইন্ট্রোডাকশনের দিকে। তাহলে আমরা স্ক্রিনে চলে আসছে, একটু দেখি এই প্যারাটা পড়ে কি লেখা আছে এখানে। A brilliant HSC candidate was murdered at Badurtala in Kumilla city last night. It was known that an old clash regarding the opposition to the activities of some local miscreants led to the murder. More than 10 people were involved in the occurrence. এই হচ্ছে একটি লিড। এখন লিডের ব্যাপারে আমি পিছনেও তোমাদের সাথে বেসিক্স আলোচনার সময় আলোচনা করে ফেলেছি, এবং তোমরা ইতোমধ্যে জেনে গেছো যে বেসিক লিড তৈরি করা ছাড়া অথবা লিড লেখা ছাড়া কোনো রিপোর্ট হয় না। এবং লিড তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমাকে ডব্লিউএস কোশ্চেনগুলির কথা অবশ্যই খেয়াল আছে, এবং সেই ডব্লিউএস কোশ্চেনগুলোর উত্তরের মাধ্যমে আমি লিড তৈরি করব, এবং নট মোর দ্যান 3 সেন্টেন্সেস, 3টির বেশি নয়, 3টি সেন্টেন্সের মাধ্যমেই আমি আমার লিড তৈরি করে নেব। খুব মনোযোগ সহকারে খেয়াল করো যে এখানে সেই লিডটি তৈরি হয়েছে কিনা, এবং সে সকল ডব্লিউএস কোশ্চেন যে 5টি কোশ্চেন ছিল সবগুলোর উত্তর এখানে পাওয়া যাবে কিনা। তারপরে লিড তৈরি হলেই আমি চলে যাব মেইন বডিতে, মেইন কন্টেন্টে। তো সেখানে আমরা ব্যাখ্যা দিয়ে যাব সামনের দিকে, বিশেষ করে হাউ প্রশ্নের উত্তর, মানে কিভাবে ঘটনাটা শুরু হলো বা হলো, এবং লিখতে লিখতে বডিতে এক পর্যায়ে গিয়ে আমি কনক্লুশন করে ফেলবো যে কিভাবে ঘটনাটি শেষ হলো বা ফিনিশিং বিষয়টা কী ছিল। তাহলে এই হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা রিপোর্টের ফরম্যাট। আমি আবারও রিক্যাপিচুলেট করে দিচ্ছি, ফরম্যাটটি খেয়াল করো। প্রথমে আমি একটি হেডলাইন দিয়েছি, যেটা লিখেছি আর্টিকেল এবং অক্সিলারি ভার্ব ছাড়া। তারপর আমি দিয়েছি রিপোর্টারের পরিচয়, স্থান দিয়েছি এবং তারিখ বা সময় দিয়েছি। তারপর আমি একটা লিড তৈরি করেছি যেটার বেস ছিল সেই 5টি কোয়েশ্চেন। তারপর আমি চলে আসছি মেইন বডিতে, বিশেষ করে এই বডি শুরু করার আগে বা শুরু করার ক্ষেত্রে আমি কিভাবে ঘটনাটি হলো বা ঘটেছে বা প্রসিডিংসটা কী ছিল সেগুলো বলি। অবশেষে আমি ঘটনার শেষ দিকটা কী ছিল সেই বিষয়গুলো নিয়ে কনক্লুশন আলোচনা করেছি। এখন তোমরা হয়তো খেয়াল করবে যে আমাদের অনেক গাইড বইগুলোতে লেখা থাকে যে লিড একই সাথে বডিতে বা কনক্লুশন সব এক প্যারাতেই লেখে। তো লেখে, সেটাতে লেখা হোক, অসুবিধা নাই। অনেক সময় লেখা হয় বা শিক্ষার্থীরা কনফিউজড হয়ে যায় যে কোন ফরম্যাটে লিখবে। তো লেখো, অসুবিধা নাই। তবে এক প্যারাতেই লেখো বা আলাদা করে লেখো যাই লেখো, যেভাবে লেখো, খেয়াল রাখতে হবে ওই যে লিডগুলো বা ইন্ট্রোডাকশনটা, লিডটা, সেটা যেন ঠিক থাকে, কোশ্চেনগুলোর উত্তর যেন প্রথম পর্যায়ে প্রথম দিকে থাকে। তাহলে এই হচ্ছে তোমাদের একটি পরিপূর্ণ ফরম্যাট রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, no more today. Wish you best of luck. Have a good and safe time. ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আজ এই পর্যন্তই। তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিবডি।